Dear student, welcome to our second session on social compliance and employment. In the previous chapter, we have discussed some issue. We have discussed the content, section number, conditions of employment. We define worker and employer. We have discussed about the classification of the worker. We have discussed letter of appointment and identity card. And we have also explained the service book. We also explain the procedure for leave, and we have discussed the stoppage of work in the last class. In today's class, we will start discussion on the remaining section of chapter 2, employment and conditions of service. And the first sections of today's discussion is closure of the establishment. The employer may close down either wholly or partly in the event of illegal strike. The worker shall not be paid any wages for such closure. এখানে যে বিষয়টি বলা হচ্ছে, কোম্পানি কিছু ক্ষেত্রে তারা ফ্যাক্টরি বা উৎপাদন বন্ধ করতে পারবে যখন দেখা যাচ্ছে ওয়ার্কার ইলিগাল স্ট্রাইক করছে। সেই ইলিগাল স্ট্রাইক করার কারণে কিন্তু প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারবে। এখানে যে বিষয়টি বলা হচ্ছে, কোনো প্রতিষ্ঠান কোনো শাখা অথবা বিভাগে বেআইনি ধর্মঘটের কারণে মালিক উক্ত শাখা বা প্রতিষ্ঠান আংশিক অথবা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন। এরূপ বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকগণ কোনো প্রকার মজুরি পাবেন না। এখানে স্পেসিফিকভাবে বলা হচ্ছে, যদি কোনো ইলিগাল স্ট্রাইক করেন ওয়ার্কাররা, ইলিগাল স্ট্রাইকের ক্ষেত্রে কোম্পানি ফ্যাক্টরি বা উৎপাদন বন্ধ করে দিতে পারবেন এবং যারা ইলিগাল স্ট্রাইকে জড়িত থাকবে তারা কোনো প্রকার স্যালারি পাবে না। Whereby reason of closing down any section affect other section or department, the worker affected thereby shall be paid wages, and thereafter they may not be paid any wages for such closure. এখানে যদি বলা হচ্ছে, একটা সেকশনে যদি ওয়ার্কাররা ইলিগাল স্ট্রাইক করে এবং কোম্পানি যদি মনে করে এই প্রবলেমটি অন্য সেকশনেও ছড়িয়ে পড়তে পারে, তাহলে অন্য সেকশন যে কোনো সময় বন্ধ করে দিতে পারবে এবং 3 দিনের জন্য এখানে তাদেরকে স্যালারি দেওয়া হবে। 3 দিনের বেশি যদি হয় তাহলে আর কোনো স্যালারি মালিক দিতে বাধ্য থাকবে না। The effect of such closure shall be notified by the notice posted on the notice board, and the fact of resumption of work following such closure shall likewise to be notified. এবং কখন এবং কেন কিভাবে কাজগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, আবার পুনরায় কাজ কখন শুরু হবে, এই বিষয়ে স্পষ্ট একটি নির্দেশনা নোটিশ বোর্ডে নোটিশের মাধ্যমে মালিক পক্ষকে জানাতে হবে। Lay off means the failure, refusal or inability of an employer on account of shortage of coal, power of raw materials, the accumulation of stock or the breakdown of machinery to give employment to a worker. Lay off বলতে এখানে বলা হচ্ছে, কোম্পানি প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারবে যদি কোনো কারণে প্রতিষ্ঠানের যে পাওয়ার সাপ্লাই যদি বন্ধ হয়ে যায় অথবা র মেটেরিয়াল যদি হঠাৎ করে স্টক শেষ হয়ে যায়, তাহলে কোম্পানি যে কোনো সময় লে অফ ঘোষণা করতে পারবে। রাইট অফ লেড অফ ওয়ার্কার্স ফর কম্পেনসেশন, যদি কোম্পানি কোনো কারণে লে অফ ঘোষণা করলে শ্রমিকরা কী পরিমাণে তারা স্যালারি বা কম্পেনসেশন পাবে। ওয়ার্কার উইল গেট পেমেন্ট ইফ দ্য ওয়ার্কার ইজ আদার দেন বদলি অর ক্যাজুয়াল ওয়ার্কার। যদি বদলি এবং ক্যাজুয়াল ওয়ার্কার ব্যতীত অন্য যারা ওয়ার্কার থাকবে, পার্মানেন্ট এমপ্লয়ি, প্রফেশনাল এমপ্লয়ি, তারা কিন্তু কম্পেনসেশন পাবেন, কিন্তু বদলি এবং ক্যাজুয়াল ওয়ার্কার পাবেন না। হুজ নেম ইজ বর্ন অন দ্য মাস্টার রোল, এবং যাদের নাম কোম্পানির মাস্টার রোলের যে লিস্ট, এমপ্লয়ীদের যে তালিকা, সেই তালিকায় যদি তাদের নাম অন্তর্ভুক্ত থাকে। হু হ্যাজ কমপ্লিটেড নট লেস দেন 1 year of continuous service, he shall be paid compensation for all days during which he is so laid off. এবং যাদের চাকরি 1 বছরের কম নয়, দ্যাট মিনস যারা 1 বছরের অধিক সময় ধরে কোম্পানিতে কর্মরত রয়েছে, তারা লে অফের প্রত্যেকটা দিনের জন্য তাদেরকে স্যালারি দিতে হবে। অ্যামাউন্ট অফ কম্পেনসেশন, কত টাকা তাদেরকে স্যালারি দিতে হবে। দ্য অ্যামাউন্ট অফ কম্পেনসেশন shall be equal to half of the total of the basic wages and the dearness allowance and ad hoc or interim pay. Full amount of housing allowance if any. কোম্পানির শ্রমিকরা বেসিক স্যালারির যে অংশ, সেই বেসিক স্যালারির অর্ধেক পরিমাণ তারা স্যালারি পাবেন যে সমস্ত দিনগুলোতে লে অফ ঘোষণা করা হবে বা বন্ধ থাকবে, কিন্তু সেই বন্ধের দিনে তাদের যে হাউস রেন্ট অ্যালাউন্স, সেই হাউস রেন্ট অ্যালাউন্স তাদেরকে পুরোটাই দিতে হবে। A বদলি worker on the master rule
list shall cases ceases to be regarded as bodily if he has completed 1 year of continuous service in the establishment. এখানে লে অফের 3 নম্বর সেকশনে যে বিষয়টি বলা হচ্ছে, যে বদলি শ্রমিকের নাম কোনো প্রতিষ্ঠানের মাস্টার রুলের অন্তর্ভুক্ত রয়েছে তিনি এই ধারার প্রয়োজনে বদলি বলে গণ্য হবেন না, তিনি উক্ত প্রতিষ্ঠানে অবিচ্ছিন্নভাবে 1 বছর চাকরি করে থাকেন। যদি কোনো বদলি ওয়ার্কার 1 বছরের অধিক সময় ধরে কর্মরত রয়েছে, যাদের নাম মাস্টার রুলে অন্তর্ভুক্ত রয়েছে, তাদেরকে কিন্তু বদলি শ্রমিকদের জন্য যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসা যাবে না। নো ওয়ার্কার শেল আনলেস দেয়ার ইজ অ্যান এগ্রিমেন্ট be entitled to the payment for more than 45 days during a calendar year। এবং এখানে যে বিষয়টি বলা হচ্ছে, 1 বছরে সর্বোচ্চ 45 দিনের বেশি কোনো শ্রমিককে লে অফের জন্য স্যালারি দেওয়া যাবে না। If during a calendar year a worker shall laid off more than 45 days, the layoff after the expiry of first 45 days comprises of period of 15 days or more, the worker shall be paid compensation for all the days comprised in every subsequent period a layoff for 15 days or more। এবং এখানে আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে, কোনো কোম্পানিতে যদি 45 দিন বন্ধ থাকে, 45 দিনের পরবর্তী 15 দিনের জন্য এখানে স্যালারি দিতে হবে, তবে 15 ডেজের পরবর্তীতে আর স্যালারি দিতে হবে না। দ্য অ্যামাউন্ট অফ কম্পেনসেশন শেল বি ইকুয়াল টু 1/4 অফ দ্য টোটাল বেসিক ওয়েজেস অ্যান্ড ডিয়ারনেস অ্যালাউন্স অ্যান্ড অ্যাডহক অর ইন্টিম পে অ্যান্ড দ্য ফুল অ্যামাউন্ট অফ হাউজিং অ্যালাউন্স। আমরা এখানে দেখতে পাচ্ছি সেই অতিরিক্ত দিনের জন্য তাদের যে স্যালারি, সেই স্যালারিটা হবে বেসিক স্যালারির 4/1 এবং হাউস রেন্ট অ্যালাউন্স পুরোটাই দিতে হবে। ইন এনি কেস where a worker is to be laid off after the first 45 days aforesaid for any continuous period of 15 days or more, the employer may instead of laying of such worker retrench him under section 20। এবং 45 দিনের পর যদি কোম্পানি কোনো কারণে তার কোম্পানি ফ্যাক্টরি যদি চালু করতে না পারেন, তাহলে সেকশন 20-এর আন্ডারে তিনি ছাঁটাই করতে পারবেন। ডেথ বেনিফিট, একজন শ্রমিক যদি মারা যায় তাকে কিভাবে তার পাওনা পরিশোধ করতে হবে। ইফ এ ওয়ার্কার ডাইজ ওয়াইল ইন সার্ভিস আফটার এ কন্টিনিউয়াস সার্ভিস ফর মোর দেন 2 ইয়ার্স, যদি কোনো শ্রমিক 2 বছরের বেশি সময় কর্মরত থাকার পর মারা যান, হিজ নমিনি অর ডিপেন্ডেন্ট শেল বি পেইড compensation at the rate of 30 days wages for every completed year of service for any part thereof in excess of 6 months, or gratuity if any whichever is higher, 45 days wages if the worker injured during job or died later। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ যে কোম্পানিতে কর্মরত অবস্থায় নাকি বাইরে কোনো কারণে মারা যাচ্ছে, যদি এমপ্লয়ি স্বাভাবিকভাবেই তিনি মারা গিয়ে থাকেন, তাহলে তার যে পাওনা তার যে নমিনি রয়েছে সেই নমিনিকে পরিশোধ করতে হবে। এবং তিনি যদি 2 বছরের অধিক কর্মরত থাকেন, প্রতি বছর কাজের জন্য তাকে প্রতি 1 বছরের জন্য 30 দিনের স্যালারি অথবা গ্র্যাচুইটি যেটা বেশি হবে। আর যদি 6 মান্থ হয় সেক্ষেত্রে 6 মান্থের জন্য প্রয়োজনীয় সময় কাউন্ট করে এবং গ্র্যাচুইটি দুটোর মধ্যে যেটা বেশি হয় দিতে হবে। এবং 45 days wages if the worker injured during job and died later। এবং কোম্পানিতে যদি কর্মরত অবস্থায় কোনো শ্রমিক মারা যায়, সেক্ষেত্রে তাকে 45 দিনের অতিরিক্ত ওয়েজেস দিতে হবে। ইন এডিশন টু এনি আদার বেনিফিট টু হুইচ ডিসিজড ওয়ার্কার উড হ্যাভ বিন এন্টাইটেলড হ্যাড হি রিটায়ার্ড ফ্রম সার্ভিস। এবং তিনি রিটায়ারমেন্টে গেলে যে পরিমাণ বেনিফিট পেতেন তার চেয়ে 45 দিনের বেশি স্যালারি দিতে হবে যদি তিনি কর্মরত অবস্থায় ইনজুর্ড হন এবং পরবর্তী সেই ইনজুরির কারণে মারা যান। Provided that if such worker is covered by any compulsory insurance scheme or any compensation is payable under chapter 12, the worker shall be entitled to whichever is higher। যদি কোম্পানিতে অনেক সময় দেখা যায় যে ওয়ার্কারদের জন্য ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি থাকে, ইন্স্যুরেন্স ফ্যাসিলিটির কারণেও কিন্তু ওয়ার্কার মারা গেলে তিনি একটি বেনিফিট পেয়ে থাকেন। এক্ষেত্রে ক্যালকুলেশন করে দেখতে হবে তিনি কোনটাতে বেশি বেনিফিট পাচ্ছেন। যদি ইন্স্যুরেন্সে বেশি বেনিফিট পান তাহলে ইন্স্যুরেন্সের ফ্যাসিলিটি তাকে দিতে হবে, অথবা দেখা যদি যায় যে ইন্স্যুরেন্সের ফ্যাসিলিটির চেয়ে তার গ্র্যাচুইটি ফ্যাসিলিটি বেশি, তখন তাকে গ্র্যাচুইটি ফ্যাসিলিটি এনশিওর করতে হবে।
রিট্রেন্সমেন্ট, ছাঁটাই। এ ওয়ার্কার মে বি রিট্রেন্স অন দ্য গ্রাউন্ড অফ রিডান্ডেন্সি। গ্রাউন্ড অফ রিডান্ডেন্সি এটা একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোম্পানিতে প্রয়োজন অতিরিক্ত হওয়ার কারণে তিনি চাইলে যে কোনো ওয়ার্কারকে ছাঁটাই করতে পারবেন, তবে ছাঁটাইয়ের জন্য কিছু পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলো আমরা দেখব। নো ওয়ার্কার হু হ্যাজ বিন ইন কন্টিনিউয়াস সার্ভিস ফর নট লেস দেন 1 year, যাদের সার্ভিস কোম্পানিতে 1 বছরের বেশি সময় রয়েছে তাদের ক্ষেত্রে কোম্পানিকে কিছু নিয়ম মেনে চলতে হবে। সেই নিয়মগুলো হচ্ছে: দ্য ওয়ার্কার হ্যাজ গিভেন 1 month's নোটিস ইন রাইটিং ইন্ডিকেটিং দ্য রিজন অফ রিট্রেন্সমেন্ট অর দ্য ওয়ার্কার হ্যাজ বিন পেইড ইন লিউ অফ সাচ নোটিস। কোনো শ্রমিককে যদি ছাঁটাই করতে হয় তাকে 1 মাস পূর্বে নোটিশ দিয়ে জানাতে হবে কেন তাকে ছাঁটাই করা হচ্ছে। যদি তাকে নোটিশ না দিয়ে হঠাৎ করে ছাঁটাই করা হয় তাহলে তাকে নোটিশের পরিবর্তে 1 মাসের স্যালারি তাকে পেমেন্ট করতে হবে। A copy of the notice is sent to the chief inspector or office authorized and also CBA, এবং তাকে কোনো এমপ্লয়িকে যদি ছাঁটাই করা হয় এই পদ্ধতিতে একটি কপি, সে ছাঁটাইয়ের একটি কপি চিফ ইন্সপেক্টরকে পাঠাতে হবে এবং একটি কপি CBA-কে দিতে হবে। Compensation shall be equivalent to 13 days wages or gratuity for every completed year of service if any, এবং ছাঁটাই করার সময় কোম্পানিতে তিনি যত বছর কাজ করেছেন 1 বছরের অধিক, প্রত্যেক বছর হিসেবে তাকে 1 মাসের অথবা গ্র্যাচুইটি, যে এই দুটোর মধ্যে যেটির পরিমাণ বেশি হবে সেটি তাকে পেমেন্ট করতে হবে। Employer shall be paid 15 days wages in addition to the compensation or gratuity for not giving any notice, এবং তাকে যদি কোনো নোটিশ না দিয়ে ছাঁটাই করা হয় সেক্ষেত্রে তাকে অতিরিক্ত 15 দিনের স্যালারি দিতে হবে। Where any worker belonging to a particular category of workers is to be retrenched, the employer shall, in the absence of any agreement between him and the worker in this behalf, retrench the worker who has the last person to be employed in the category. একটি গ্রুপে যদি আমরা ধরে নিই যদি 10 জন এমপ্লয়ি রয়েছে, এর মধ্যে 5 জনকে যদি ছাঁটাই করতে হয়, কোম্পানি কাদেরকে ছাঁটাই করবে? যাদের নিয়োগ কোম্পানিতে লিস্টের শেষের দিকে থাকবে, যারা পুরনো শ্রমিক তাদেরকে রেখে দিয়ে নতুন শ্রমিক যারা ছিল সেই নতুনদের মধ্য থেকে আগে ছাঁটাই করতে হবে। ডিসচার্জ ফ্রম সার্ভিস। A worker may be discharged from service for reason of physical or mental incapability, continued ill health, সার্টিফাইড বাই এ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। কোনো একজন শ্রমিক যদি শারীরিকভাবে কাজ করার জন্য অনুপযুক্ত হয় সেক্ষেত্রে তিনি নিজে অব্যাহতি নিতে পারবেন অথবা তাকে মালিক পক্ষ থেকে অব্যাহতি দেওয়া যেতে পারে। এক্ষেত্রে যে বিষয়টি করতে হবে, কোনো শ্রমিক কাজের অনুপযুক্ত বা তার শারীরিক ফিটনেস নেই এই মর্মে কোনো একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার কাছ থেকে সার্টিফিকেট নিয়ে তাকে ডিসচার্জ করা যেতে পারে। ফর দ্য সার্ভিস নট লেস দেন 1 year, 1 বছরের অধিক বেশি সময় যদি কাজ করে থাকেন, shall be paid by the employer compensation at the rate of 30 days wages for every completed year of service, gratuity if any whichever is higher. আমরা আগের মতোই দেখতে পাচ্ছি, তিনি 1 বছরের অধিক যদি কাজ করে থাকেন, প্রতি 1 বছর কাজের জন্য তাকে 1 মাস করে ওয়েজ দিতে হবে অথবা গ্র্যাচুইটি যেটা হয়। আমরা একটু এক্সাম্পল দিয়ে বলে নিই। ফর এক্সাম্পল, একজন এমপ্লয়ি 10 বছর কাজ করার পর তাকে ডিসচার্জ করা হচ্ছে, সেক্ষেত্রে 10 বছর যদি হয়, প্রতি 1 বছরের জন্য 1 মাসের পেমেন্ট হলে 10 বছরের জন্য 10 মাসের পেমেন্ট, অথবা তার নিয়োগ শেষে নিয়োগের সময় যে গ্র্যাচুইটির পরিমাণ উল্লেখ করা থাকে, টার্মিনেশনের সময় যে গ্র্যাচুইটি তিনি পাবেন, এই দুটোর মধ্যে যেটি বেশি হবে সেটি তাকে পরিশোধ করতে হবে। পানিশমেন্ট ফর কনভিকশন অ্যান্ড মিসকন্ডাক্ট, এটি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। পানিশমেন্ট ফর মিসকন্ডাক্ট, কোনো একজন এমপ্লয়িকে অসদাচরণ অথবা যে কোনো একটা প্রবলেমের কারণে তাকে ছাঁটাই করা যেতে পারে। এখন আমরা এখানে দেখব কি কি বিষয়গুলো মূলত পানিশমেন্টের আওতায় আসবে এবং পানিশমেন্টের পদ্ধতিগুলো কি কি, সেই বিষয়গুলো আমরা এই সেকশনটার মাধ্যমে জানতে পারবো। A worker may be dismissed without prior notice or pay in lieu thereof if he is convicted for any criminal offence or he is found guilty of misconduct under section 24. এখানে বলা হচ্ছে লে অফ, ছাঁটাই, ডিসচার্জ অথবা চাকরি অবসান সম্পর্কে অন্যত্র যাই কিছু বলা হোক না কেন, কোনো শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করা যাবে বা বরখাস্ত করা যাবে যদি তিনি কোনো ফৌজদারি অপরাধের জন্য দণ্ডপ্রাপ্ত হন এবং ধারা 24-এর অধীনে অসদাচরণের জন্য অপরাধে দোষী সাব্যস্ত হন। যদি কোনো একজন এমপ্লয়ি তিনি যদি ক্রিমিনাল কোনো অফেন্স করে থাকেন, ফৌজদারি অপরাধ, অথবা আমরা পরবর্তী সেকশনে দেখব 24 ধারায় যদি কোনো অপরাধ করে থাকেন সেক্ষেত্রেও তাকে কোনো প্রকার নোটিশ ব্যতীত ছাঁটাই করতে পারবে কোম্পানি।
Any worker found guilty of misconduct may, instead of being dismissed in consideration of extenuating circumstances, be awarded of any of the following punishment. এবং এক্ষেত্রে একটি বিষয় যেটি বলা হচ্ছে, পানিশমেন্ট ব্যতীত বিশেষ কোনো কারণে কোনো এমপ্লয়িকে যদি এখানে কোনো প্রকার দণ্ড দিতে হয়, সেই দণ্ডগুলো কী কী হতে পারে? রিমুভাল, তিনি যেই পোস্টে কাজ করছেন তাকে সেই পোস্ট থেকে রিমুভ করে অন্য কোনো পোস্টে দেওয়া যেতে পারে। রিডাকশন টু এ লোয়ার পোস্ট, তিনি যেই গ্রেডে কাজ করছেন তার চেয়ে কম গ্রেডে, যেখানে স্যালারি কম, তাকে সেই গ্রেডে ডিমোশন দেওয়া যেতে পারে। স্টপেজ অফ প্রমোশন ফর এ পিরিয়ড নট এক্সিডিং 1 year, তাকে 1 বছরের পর্যন্ত প্রমোশন বন্ধ রাখা যেতে পারে। উইথহোল্ডিং অফ ইনক্রিমেন্ট ফর এ পিরিয়ড নট এক্সিডিং 1 year, তার 1 বছরের ইনক্রিমেন্ট বন্ধ রাখা যেতে পারে। ফাইন, তাকে ফাইন করা যেতে পারে। সাসপেনশন উইথাউট ওয়েজেস অ্যান্ড সাবসিস্টেন্স অ্যালাউন্স ফর এ পিরিয়ড অফ নট এক্সিডিং 7 days, তাকে 7 দিনের জন্য বরখাস্ত করা যেতে পারে। এই হচ্ছে, অথবা ওয়ার্নিং দেওয়া যেতে পারে। এগুলো হচ্ছে কাউকে টার্মিনেট না করে সরাসরি অন্যভাবে তাকে পানিশমেন্ট দেওয়া যেতে পারে। 23D, এখন সেকশন 23D-তে বলা হচ্ছে দ্য ফলোয়িং অ্যাক্টস অ্যান্ড ওমিশন শেল বি ট্রিটেড অ্যাজ এ মিসকন্ডাক্ট। কী কী কাজ কোম্পানি মিসকন্ডাক্ট হিসেবে গণ্য করবে? 1. উইলফুল ইনসাবঅর্ডিনেশন অর ডিসঅবিডিয়েন্স ওয়েদার অ্যালোন অর ইন এ গ্রুপ টু এনি লফুল অর্ডার। যদি কোনো একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একাকী অথবা দলগতভাবে কোনো কোম্পানির আইনগত বিষয়গুলো তিনি যদি মেনে চলতে অস্বীকার করেন, থেফট, ফ্রড অর ডিসঅনেস্টি, কিন্তু তিনি যদি চুরি অথবা অসৎ কোনো কর্মে নিয়োজিত থাকেন যেটা প্রমাণিত হয়। টেকিং অর গিভিং ব্রাইব, তিনি যদি ঘুষ দেওয়া নেওয়ার সাথে কোনোভাবে জড়িত থাকেন। হ্যাবিচুয়াল লেট অ্যাটেন্ডেন্স, অভ্যাসগতভাবে প্রতিদিন যদি অফিসে দেরিতে আসেন। হ্যাবিচুয়াল ব্রিচ অফ এনি ল অর রুল অর রেগুলেশন অ্যাপ্লিকেবল টু দ্য এস্টাবলিশমেন্ট, তিনি প্রতিষ্ঠানের নিয়ম যদি অভ্যাসগতভাবে প্রায় যদি প্রতিদিন যদি ভঙ্গ করে থাকেন। ডিসঅর্ডারলি বিহেভিয়ার ইন দ্য এস্টাবলিশমেন্ট, এবং তিনি অপ্রত্যাশিত কোনো বিহেভিয়ার যদি এখানে প্রকাশ করেন। হ্যাবিচুয়াল নেগলিজেন্সি অফ ওয়ার্ক, তিনি যদি কাজে অবহেলা করেন। হ্যাবিচুয়াল ব্রিচ অফ এনি রুল অফ এমপ্লয়মেন্ট অর ডিসিপ্লিন অ্যাপ্রুভড বাই দ্য চিফ ইন্সপেক্টর। চিফ ইন্সপেক্টর কর্তৃক অনেক সময় অনেকগুলো রুল প্রতিষ্ঠানে মেনে চলার জন্য ওয়ার্কারদেরকে দেওয়া হয়, সেই রুলগুলো যদি তিনি অভ্যাসগতভাবে মেনে না চলেন। ফলসিফাইং, টেম্পারিং অর ড্যামেজিং অর কজিং লস অফ এমপ্লয়ার্স অফিসিয়াল রেকর্ড, মালিকের যদি কোনো অফিসিয়াল ডকুমেন্ট তিনি যদি এটা জালিয়াতি করেন অথবা নষ্ট করেন, সেক্ষেত্রে তাকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসা যেতে পারে। 24. প্রসিডিউর ফর পানিশমেন্ট, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। একজন এমপ্লয়িকে তার অসদাচরণের জন্য দণ্ড দেওয়ার ক্ষেত্রে কি কি নিয়ম অনুসরণ করতে হবে, এবং এই নিয়মগুলো যদি অনুসরণ করে একজন এমপ্লয়িকে পানিশমেন্ট দেওয়া না হয়, সেক্ষেত্রে কিন্তু এমপ্লয়ারকে কিন্তু অনেক সময় পানিশমেন্ট পেতে হয়। তাহলে আমরা এখন দেখে নিব প্রসিডিউর ফর পানিশমেন্ট কী। No order of punishment under section 23 shall be made against a worker unless, আমরা দেখেছি 23-এর অধীনে যে সমস্ত কর্মকাণ্ডের জন্য পানিশমেন্ট দেওয়া যাবে সেগুলো তখনই দেওয়া যাবে যদি এখানে উল্লেখিত কার্যক্রমগুলো ফলো করা হয়। প্রথমে আমরা দেখতে পাচ্ছি দ্য অ্যালিগেশন এগেনস্ট হিম আর রেকর্ডিং ইন রাইটিং, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে এটা লিখিত আকারে প্রকাশ করতে হবে। হি ইজ গিভেন এ কপি দেয়ার অফ অ্যান্ড নট লেস দেন 7 days টাইম টু এক্সপ্লেন, এবং তাকে 7 দিনের জন্য একটি নোটিশ দিতে হবে, যে নোটিশে বলা থাকবে তিনি কেন এই কাজটি করেছেন, কেন তাকে শাস্তি দেওয়া হবে না, এই মর্মে তাকে কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। হি ইজ গিভেন অ্যান অপরচুনিটি অফ বিং হার্ড, এবং তার যদি কোনো বক্তব্য থাকে সেই বক্তব্য কিন্তু শুনতে হবে মালিক পক্ষকে। হি ইজ ফাউন্ড গিলটি আফটার দ্য এনকোয়ারি, এবং তিনি যদি তদন্ত শেষে দোষী প্রমাণিত হয় তাহলে তাকে শাস্তি দেওয়া যেতে পারে। দ্য এমপ্লয়ার অর দ্য ম্যানেজার অ্যাপ্রুভ সাচ অর্ডার, এবং সেক্ষেত্রে তাকে মালিক পক্ষ থেকে অর্ডার দিয়ে তার পানিশমেন্টটি কার্যকর করা যেতে পারে। এই হচ্ছে পানিশমেন্টের প্রসিডিউর। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটা যেভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে কোনো প্রকার পানিশমেন্ট দেওয়া যাবে না। Worker charge or misconduct may be suspended pending inquiry into charges against him unless the matter is pending before any court. The period of such suspension shall not exceed 16 days. কারো বিরুদ্ধে যখন অভিযোগ উত্থাপিত হবে
অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো একজন এমপ্লয়িকে সাসপেন্ড করা যেতে পারে, তবে সেটা অবশ্যই 60 ডেজের বেশি হবে না। রাইটিং অর্ডার অফ সাসপেনশন শেল বি ডেলিভার টু দ্য ওয়ার্কার, এবং কোনো একজন ওয়ার্কারকে যদি সাসপেন্ড করা হয় এই ধরনের ঘটনার জন্য তাকে কারণ উল্লেখ করে একটি চিঠি দিতে হবে কেন তাকে সাসপেন্ড করা হচ্ছে। ইন এন এনকোয়ারি the accused worker may be helped by any person nominated by him who is employed in the establishment, এবং সাসপেনশনের সময় তার যদি সহায়তার প্রয়োজন হয়, তিনি কোম্পানিতে চাকরি করেন, এই ধরনের কোনো একজন ব্যক্তির হেল্প কিন্তু তিনি নিতে পারবেন তিনি যদি প্রত্যাশা করেন। If in an inquiry any oral evidence is given on behalf of any party, the other party may cross-examine the witness. যখন কোনো একজন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী প্রদান করা হবে মৌখিকভাবে, তখন অভিযুক্ত ব্যক্তি সেই সাক্ষীকে পুনরায় প্রশ্ন করে তার অভিযোগের বিষয়ে তার যদি কোনো বিষয় জানার থাকে তিনি জেনে নিতে পারবেন। If on inquiry a worker is found guilty and is punished, shall not be entitled to his wages for any period of suspension, but shall be entitled to the subsistence allowance for such period. কোনো ব্যক্তি সাসপেনশন থাকার পরবর্তীতে যদি প্রমাণিত হয় তিনি দোষী এবং তাকে তার অপরাধের জন্য পানিশমেন্ট দেওয়া যাবে, সেক্ষেত্রে সাসপেনশনে যতদিন থাকবেন ততদিনের জন্য তাকে কোনো স্যালারি দেওয়া যাবে না। কিন্তু সাসপেনশন পিরিয়ড চলাকালীন তার যখন বিচার কার্যালয় শেষ হবে, বিচার কার্য শেষ হওয়ার পর তিনি যদি নির্দোষ প্রমাণিত হন, যতদিন তিনি সাসপেনশনে থাকবেন ততদিনের জন্য তাকে কিন্তু কোম্পানির পক্ষ থেকে স্যালারি দিতে হবে। If the charges against the worker is not proved, the inquiry he shall be deemed to have been on duty for the period of suspension for inquiry. আমরা একটু আগে যে বিষয়টি বলেছি, যদি তিনি অভিযুক্ত প্রমাণিত না হয় সেক্ষেত্রে তিনি যতদিন সাসপেনশনে ছিলেন ধরে নিতে হবে ততদিন তিনি কাজে নিয়োজিত ছিলেন। In case of punishment, a copy of the order infliction such punishment shall be supplied to the worker concerned. এবং কাউকে যদি পানিশমেন্ট দেওয়া হয় পানিশমেন্টের একটা কপি ওয়ার্কারকে দিতে হবে। If a worker refuses to accept any notice addressed to him by the employer, it shall be deemed that such notice has been delivered to him. If the copy of same has been exhibited on the notice and another copy has been sent to the address of the worker as available from the records of the employer and by রেজিস্টার্ড পোর্টস, এখানে যে বিষয়টি বলা হচ্ছে কোনো শ্রমিক যদি তাকে দেওয়া নোটিশটি তিনি নিতে অস্বীকার করেন তাহলে তিনি নোটিশ পেয়েছেন এই মর্মে এটি ধরে নেওয়া হবে এবং চিঠিটি দিতে হবে তার অফিসে রেজিস্টার্ড যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তাকে চিঠিটি পাঠাতে হবে। In awarding punishment, the employer shall take into account the previous record of the worker concerned, the gravity of the misconduct and any other that may exist. এবং কাউকে পানিশমেন্ট দেওয়ার ক্ষেত্রে তার পূর্ব কাজের অভিজ্ঞতা অথবা কাজের রেকর্ডগুলো দেখতে হবে। আমরা যদি দেখা যায় অনেক সময় একজন এমপ্লয়ি ফ্রিকুয়েন্টলি তিনি রুলস ভায়োলেট করে এসছেন, এটা তার আগের এক্সপেরিয়েন্স অথবা আগের রেকর্ড থেকে যদি পাওয়া যায় তাকে যে কোনো কঠিন শাস্তি দেওয়া যেতে পারে। অথবা যদি দেখা যায় কোনো একজন এমপ্লয়ি তিনি অতীতে কোম্পানির জন্য অনেক ভালো পারফর্ম করেছেন, একজন বেস্ট এমপ্লয়ি অথবা তার রেকর্ড ভালো, সেক্ষেত্রে তার পানিশমেন্টের ক্ষেত্রে কিছুটা হয়তো শিথিলতা প্রদর্শন করতে পারে, এগুলো হয়তো এভাবে বিবেচনা করা যেতে পারে। টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট বাই এমপ্লয়ার্স আদার দেন বাই ডিসমিসাল, ডিসমিসাল ব্যতীত অন্য কিভাবে এমপ্লয়ার ছাঁটাই করতে পারেন। এ পার্মানেন্ট ওয়ার্কার মে বি টার্মিনেটেড বাই গিভিং টু হিম ইন রাইটিং 120 days নোটিস if he is monthly rated worker and 6 days notice in case of other worker. টার্মিনেশন ব্যতীত কোম্পানি চাইলে যে কোনো ওয়ার্কারকে ছাঁটাই করতে পারবে প্রয়োজন অতিরিক্ত অথবা যে কোনো কারণে, সেক্ষেত্রে কী পদ্ধতি তাকে ফলো করতে হবে। যদি কোনো পার্মানেন্ট ওয়ার্কারকে যদি ছাঁটাই করতে হয় তাকে কমপক্ষে 120 দিন আগে তাকে নোটিশ দিয়ে জানাতে হবে তিনি যদি মান্থলি ওয়ার্কার হয়। আর অন্যান্য ক্ষেত্রে ডেইলি ওয়ার্কার যদি হয় বা উইকলি ওয়ার্কার যদি হয় তাহলে 60 days মানে 60 দিন পূর্বে নোটিশ দিয়ে জানাতে হবে তাকে টার্মিনেট করা হবে। A temporary worker may be terminated by giving to him in writing a 30 days notice if he is a monthly worker and 14 days notice in case of other worker.
এবং তিনি যদি টেম্পোরারি ওয়ার্কার হয়ে থাকেন এবং মান্থলি বেসিসে যদি স্যালারি পেয়ে থাকেন তাহলে তাকে 30 দিন পূর্বে নোটিশ দিলেই চলবে, এবং মান্থলি ওয়ার্কার না হয়ে যদি অন্যান্য উইকলি বা ডেইলি টেম্পোরারি ওয়ার্কার হয় সেক্ষেত্রে 14 দিন পূর্বে তাকে নোটিশ দিলেই হবে। An employer may terminate without any notice by paying to the worker wages in lieu of that notice. এবং কোনো ওয়ার্কারকে যদি নোটিশ ছাড়াই যদি টার্মিনেট করতে হয় তাহলে নোটিশে উল্লেখিত সময় যে সময় থাকবে সেই সময়ের পরিমাণ স্যালারি দিয়ে কাউকে চাইলে ইনস্ট্যান্ট টার্মিনেট করা যেতে পারে। Where the employment of a permanent worker is terminated under this section, he shall be paid by the employer compensation at the rate of 30 days wages for every completed year of his service or gratuity if any whichever is higher. এবং কোনো এমপ্লয়িকে ছাঁটাই করার সময় যদি এটা দেখা যায় তিনি 1 বছরের অধিক সময় কোম্পানিতে কাজ করছেন সেক্ষেত্রে তিনি যত সময় কাজ করবেন তত সময়ের জন্য প্রতি বছরে 1 মাস হিসেবে অথবা গ্র্যাচুইটি দুটোর মধ্যে যেটি বেশি হবে। আমরা আগে একটা এক্সাম্পল বলেছি, একজন শ্রমিক ফর এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি 10 বছর ধরে কর্মরত রয়েছেন, 10 বছর পর তাকে কোম্পানি ছাঁটাই করতে চাচ্ছে সেক্ষেত্রে তাকে 3 মাস বা 120 দিন নোটিশ দিয়ে ছাঁটাই করতে পারবে যদি পার্মানেন্ট ওয়ার্কার হয়। তিনি ছাঁটাই করার সময় যদি নোটিশ দেওয়া না হয় সেক্ষেত্রে নোটিশের জন্য 120 দিনের পেমেন্ট পাবেন পার্মানেন্ট ওয়ার্কার, এবং প্রতি বছর 1 বছর কাজ করার জন্য ফর এক্সাম্পল তিনি যদি 10 বছর কাজ করেন 10 বছরে 10 মাসে যত পেমেন্ট হয় তাকে সেই পেমেন্টটি দিতে হবে, অথবা গ্র্যাচুইটি যেটা হয় সেই গ্র্যাচুইটি পেমেন্টটা তাকে পরিশোধ করতে হবে, যে দুটোর মধ্যে যেটি বেশি হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টার্মিনেশন যদি করা যায় বা করতে হয় সেক্ষেত্রে কোম্পানি নোটিশ দিয়ে অথবা নোটিশের পরিমাণ পেমেন্ট করে তাকে নোটিশ আওয়ারের মধ্যে টার্মিনেট করতে পারবে। টার্মিনেশন অফ এমপ্লয়মেন্ট বাই ওয়ার্কার্স, শ্রমিকরা নিজেরা কিভাবে কোম্পানি থেকে অব্যাহতি নিতে পারবে। A permanent worker may resign from his service by giving to the employer in writing a 60 days notice. কোনো একজন এমপ্লয়ি তিনি যদি কোম্পানিতে কাজ করতে অনিচ্ছুক হন সেক্ষেত্রে তিনি কোম্পানিকে 60 ডেজ 2 মাসের পূর্বে নোটিশ দিয়ে জানাতে হবে তিনি কোম্পানিতে আর চাকরি করতে ইচ্ছুক নন যদি পার্মানেন্ট ওয়ার্কার হয়। A temporary worker may resign by giving the employer in writing 30 days notice if he is monthly worker, 14 days notice in case of the other worker. এবং তিনি যদি মান্থলি বেসিসে টেম্পোরারি ওয়ার্কার হন সেক্ষেত্রে কোম্পানি থেকে লিভ করতে হলে তাকে 30 দিন পূর্বে জানাতে হবে মালিককে, আর যদি অন্যান্য ওয়ার্কার হয় ডেইলি অথবা উইকলি হয় বা বদলি তাদেরকে 14 দিন পূর্বে জানালেই হবে। ওয়ার্কার মে রিজাইন ফ্রম হিজ সার্ভিস উইথাউট এনি নোটিস বাই পেইং ওয়েজেস ইন লিউ অফ দ্য নোটিস হুইচ ইজ রিকোয়ার্ড টু গিভেন। কোনো এমপ্লয়ি যদি নোটিশ ব্যতীত কোনো প্রতিষ্ঠান লিভ করতে চায় সেক্ষেত্রে নোটিশে উল্লেখিত সময় যেটি রয়েছে সেই সময়ের পরিমাণ পেমেন্ট তিনি কোম্পানিকে জরিমানা স্বরূপ পরিশোধ করে তিনি চাইলে ইনস্ট্যান্ট কোম্পানি থেকে রিজাইন দিতে পারবেন। Where a permanent worker resign from his service under the section, he shall be paid by the employer as a compensation at 14 days wages for every completed year of service if he has completed 5 years but less than 10 years. কোনো শ্রমিক যদি রিজাইন করার সময় 5 বছরের অধিক অথবা 10 বছরের কম সময় কাজ করে থাকেন, 5 থেকে 10 বছরের মধ্যে সেটা 6 হতে পারে, 7 হতে পারে, 8 বা 9 বা 10ও হতে পারে, যদি এর মধ্যে হয় কোম্পানি তিনি রিজাইন করার সময় 14 দিন করে স্যালারি পাবেন, প্রতি 1 বছর কাজ করার জন্য 14 দিনের মজুরি পাবেন। 30 days wages for every completed year of service if he has completed 10 years of continuous service or more. যদি 10 বছরের অধিক কর্মরত থাকেন সেক্ষেত্রে তিনি রিজাইন দেওয়ার সময় প্রতি 1 বছরের জন্য 1 মাসের স্যালারি হিসেবে তিনি যত বছর কাজ করবেন তত বছরের জন্য তত মাসের স্যালারি তিনি কোম্পানির মালিকের কাছ থেকে পাওনা থাকবেন, এবং এটা মালিককে পরিশোধ করতে হবে, মালিক শ্রমিককে পরিশোধ করবেন। Retirement of worker, a worker retired from employment on the completion of the 60 year of his age. কোনো একজন ব্যক্তি তার যদি জীবদ্দশায় 60 বছর অতিক্রম করেন তাহলে তিনি রিটায়ারমেন্টে যেতে পারবেন। For the purpose, date of birth recorded in the service book of the concerned worker shall be in the conclusive proof. এবং রিটায়ারমেন্টের জন্য যে বয়স নির্ধারণ সেই বয়স নির্ধারণের ক্ষেত্রে একজন এমপ্লয়ি
প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়ার সময় তার সার্ভিস বইতে যে ডেট অফ বার্থটি রেকর্ড করা থাকবে সেই ডেটটি হিসাব করে তার রিটায়ারমেন্ট পিরিয়ডটি ক্যালকুলেট করতে হবে। এভরি রিটায়ারিং ওয়ার্কার শিল বি পেইড হিজ বেনিফিট ডিউ টু হিম, এবং প্রত্যেক ব্যক্তি যিনি রিটায়ারমেন্টে যাবেন তিনি কোম্পানির কাছ থেকে যত টাকা পাওনা থাকবেন পুরোটাই পরিশোধ করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি ইফ থিংস প্রপার মে আফটারওয়ার্ডস এমপ্লয় দ্য রিটায়ারিং ওয়ার্কার আন্ডার কন্ট্রাক্ট, এবং কোনো একজন মালিক যদি অবসরপ্রাপ্ত শ্রমিককে কাজে নিয়োগ করতে চান অথবা অবসরপ্রাপ্ত শ্রমিকও যদি কাজ কন্টিনিউ করতে চায় সেক্ষেত্রে স্পেশাল কন্ট্রাক্টের মাধ্যমে তাকে কোম্পানি নিয়োগ করতে পারবে। এই ছিল আমাদের এমপ্লয়মেন্ট কন্ডিশনস অ্যান্ড সার্ভিস অধ্যায়ের দ্বিতীয় আলোচনা। আমরা আমাদের দুটো সেশনে আমাদের এই চ্যাপ্টারের সেকশনগুলো আমরা আলোচনা করেছি। টোটাল আমরা সেকশন 3 থেকে সেকশন 33 পর্যন্ত 31টি সেকশন ছিল আমাদের এই অধ্যায়ে। আমরা অনেকগুলো সেকশন আলোচনা করেছি। আশা করি আমাদের শিক্ষার্থীরা আমাদের এই আলোচনা থেকে উপকৃত হবেন এবং তারা লেবার কোডের এমপ্লয়মেন্ট অ্যান্ড কন্ডিশন অফ সার্ভিস সম্পর্কে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা জেনে নিতে সমর্থ হবে। এর বাইরে আপনাদের আর যদি কোনো বিষয় জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমরা কমেন্ট বক্সে আপনাদের উত্তরগুলো দেওয়ার মাধ্যমে আপনাদেরকে আরও ফ্যাসিলিটেট করতে পারবো আশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।